আসসালামু আলাইকুম। সবাইকে শুভ অপরাহ্ন। আমি ডাক্তার মাহবুব শাহীন। আজ আপনাদের সাথে প্রথম এক্সিস মেডিকেল স্কুলের ক্লাস। আমি একজন বেসিক্যালি ডার্মাটোলজিস্ট, কিন্তু আমি কাজ করছি ট্রাইকোলজির উপর গত বেশ কয়েক বছর ধরে। তাই এই ট্রাইকোলজির খুব কমন একটি টপিক, কমন হেয়ার লস ডিসঅর্ডার। এটা আমার মনে হয় আমাদের মধ্যে আসলে খুঁজলে খুব একটা এরকম পাওয়া যাবে না যার চুলের সমস্যা নেই, প্রত্যেকেরই আছে। সো এই চুলের কমন কিছু সমস্যা নিয়ে আজকে আমরা আলোচনা করব। সো আমি অলরেডি যেটা বলেছি, আমি ডাক্তার মাহবুব শাহীন। আমি 1999 সালে ঢাকা মেডিকেল থেকে এমবিবিএস পাস করেছি। তারপর 2004 সালে আমি ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে আমি ডিপ্লোমা কমপ্লিট করেছি। আর 2012 সালে আমি ফেলোশিপ কমপ্লিট করেছি ডার্মাটোলজির উপর। অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে কাজ করার পরে এখন আমি ডিরেক্টর অ্যান্ড সিনিয়র কনসালটেন্ট হিসাবে অরোরা স্কিন অ্যান্ড হেয়ার রিসার্চ ইনস্টিটিউটে কাজ করছি বিগত প্রায় 7 বছর ধরে। আমি আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ক্লাসে। আমি আমার ক্লাসটাকে আজকে দুটা ভাগে একটু ভাগ করতে চাই। প্রথম 30 থেকে 40 মিনিট আশা করি আমার স্লাইড প্রেজেন্টেশনটা হবে, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন হবে। এখানে আমি ডিজিজগুলি সম্পর্কে কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। তারপরে আমরা কোশ্চেন এন্ড আনসার সেশনে চলে যাব। আপনাদের যে কোনো ধরনের কোশ্চেন আপনারা মেসেঞ্জারে দিলে আমি আশা করি পেয়ে যাব। সেটার উপর ভিত্তি করে আমরা কোশ্চেন এন্ড আনসার সেশনে আমরা আলোচনা করার চেষ্টা করব। আমরা শুরু করছি। দিজ আর দ্য কি পয়েন্টস। আজকে যে ডিজিজগুলি নিয়ে আলোচনা করব সেই ডিজিজগুলির কি পয়েন্টস মূলত এই জিনিসগুলি। সো আমরা জানি যে কোনো ডিজিজের আমরা কিছু প্রোফর্মা ফলো করে থাকি, কিছু কি পয়েন্টস ফলো করে থাকি, ওইটার উপর বেস করে আমাদের ডিসকাশনটা আজকে হবে। হেয়ার, যেহেতু হেয়ার লস নিয়ে কথা বলবো তার আগে আমরা হেয়ার সম্পর্কে একটু জানি। চুল আসলে আমাদের শরীরের খুব গুরুত্বপূর্ণ একটি অংশ। আমরা যদি বলার চেষ্টা করি যে ইন্টেগুমেন্টারি সিস্টেম, ডার্মাটোলজির অন্যতম একটি সিস্টেম হলো ইন্টেগুমেন্টারি সিস্টেম, যেটার উপর বেস করে আমাদের সাবজেক্ট। এই সিস্টেমের যে কম্পোনেন্টগুলি আছে তার মধ্যে অন্যতম হলো হেয়ার। এছাড়া আমরা জানি স্কিন, হেয়ার, নেইল অ্যান্ড মিউকাস মেমব্রেন, পার্টিকুলার ওরাল, নেজাল অ্যান্ড জেনিটাল মিউকাস মেমব্রেন। এই জিনিসগুলি নিয়ে বেসিক্যালি ইন্টিগুমেন্টারি সিস্টেম। সো আমরা এখন ইন্টিগুমেন্টারি সিস্টেমের খুব গুরুত্বপূর্ণ একটি অংশ হেয়ার, এটা নিয়ে আজকে আমরা একটু বোঝার চেষ্টা করব জিনিসটা কি। হেয়ার হলো অ্যাকচুয়ালি ইটস এ ক্যারাটিন। আমরা জানি ক্যারাটিন হলো প্রোটিন, যেটা ফাইব্রাস হেলিকয়েডাল প্রোটিন, এবং এই ক্যারাটিন দিয়ে বেসিক্যালি হেয়ার ফলিকল এবং হেয়ার ফাইবার গঠিত। তো আমরা সাধারণত চুল বলতে হেয়ার ফাইবারকে ইনফ্যাক্ট বুঝি, যেটা আমরা বাহ্যিক দিক দিয়ে আমরা দেখি বা দেখা যায়। কিন্তু আসলে চুলের এটা হলো একটা অংশ যেটাকে আমরা হেয়ার ফাইবার বলছি। আমরা যদি একটু ছবিটা দেখাই তাহলে হয়তো আমাদের জন্য একটু বুঝতে সুবিধা হবে। দিস ইজ হেয়ার ফাইবার। এই হেয়ার ফাইবারটাই বেসিক্যালি আমরা সবাই চুল হিসাবে দেখি, এবং এটার বেসিক স্ট্রাকচার হলো এটা। আমি আজকে চেষ্টা করবো খুব সুপারফিশিয়াল লেভেলেই আলোচনা করার জন্য, যাতে বুঝতে সবার সুবিধা হয়, খুব ডিপে যাব না। আর এই হেয়ার ফাইবারটা বা এই হেয়ারটা বেসিক্যালি আমাদের স্কিনের ভিতর, আমরা জানি স্কিনের 3টা লেয়ার আছে, এপিডার্মিস, ডার্মিস এবং হাইপোডার্মিস। স্কিনের ভিতরে এই ধরনের একটা স্ট্রাকচার থাকে, এই স্ট্রাকচারটাকে আমরা বলি ফলিকল, হেয়ার ফলিকল। এটা যদি আমরা একটু ফুলদানির সাথে আমরা যদি একটু কম্পেয়ার করি, ফুলদানিতে যখন একটি ফুল রাখা হয়, তো এই ফুলদানিটাকে আমরা বলতে পারি হলো হেয়ার ফলিকল, আর যেই ফুলটা আমরা স্টিক শো রাখলাম সেটাকে আমরা বলতে পারি হেয়ার বা হেয়ার ফাইবার। সো দিস ইজ দ্য বেসিক স্ট্রাকচার অফ হেয়ার ফলিকল অ্যাজ ওয়েল অ্যাজ হেয়ার। সো হেয়ারের আমরা কিছু কমন ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করতে চাই, বিশেষ করে স্কাল্প হেয়ারের। একজন হেলদি পারসনের স্কাল্পের মধ্যে অ্যারাউন্ড 1 to 1.5 lakhs হেয়ার থাকে, এবং এটা প্রতি স্কোয়ার সেন্টিমিটারে সাধারণত 70 to 100 ফলিকলস, যে এটা হলো ডেন্সিটি। প্রতি স্কোয়ার সেন্টিমিটারে এই পরিমাণ হেয়ার ফলিকল থাকে। হেয়ার ফলিকলটা কি, এটা নিয়ে আমরা একটু পরে আলোচনা আসছি। সাধারণত হেয়ারের যে থিকনেস, সেই থিকনেসটা 0.17 to 1.8 মিলিমিটার,
এবং প্রতিদিন এই হেয়ারের গ্রোথ, বিশেষ করে স্কাল্প হেয়ারের গ্রোথ হয় 0.35 মিলিমিটার পার ডে, অর্থাৎ প্রতি মাসে আমরা অন এন অ্যাভারেজ 1 সেন্টিমিটার বলতে পারি। আর হেয়ার লস, আমরা অনেক সময় মনে করি যে চুল পড়া মানেই আসলে রোগ, আসলে সেটা কিন্তু ঠিক নয়। চুল পড়া মানেই কিন্তু রোগ নয়। স্বাভাবিকভাবে সুস্থ মানুষের কিন্তু প্রতিদিন 25 থেকে 100টা পর্যন্ত সর্বোচ্চ চুল পড়তে পারে, যেটাকে আমরা নর্মাল হেয়ার ফল বলি। সুতরাং এটা নিয়ে আমাদের দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। আর হেয়ারের যে গ্রোথ, এই গ্রোথটা সাধারণত 12 সেন্টিমিটার থেকে 84 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে, এবং এই ল্যাংথটা কিসের উপর ডিপেন্ড করে সেটাও আমরা আলোচনা করব। সাধারণত হেয়ারের যে গ্রোথ, সেই গ্রোথটা ডিপেন্ড করে আসলে একটা ফেজ আছে হেয়ার সাইকেলের, এটা নিয়ে আমরা একটু পরে আমরা বলবো। সেটাকে আমরা বলি গ্রোয়িং হেয়ার বা গ্রোয়িং ফেজ, দ্যাট ইজ অ্যানাজেন ফেজ অফ হেয়ার সাইকেল। এই গ্রোয়িং হেয়ার বা অ্যানাজেন ফেজের যে হেয়ারটা, আমাদের টোটাল স্কাল্পের মধ্যে 85 to 90% হেয়ারই হলো গ্রোয়িং হেয়ার, অর্থাৎ অ্যানাজেন ফেজের হেয়ার। এই চুলগুলি সবসময় গ্রো করে, আর বাকি 10 to 15% হেয়ারগুলি আসলে গ্রো করে না, এগুলি রেস্টিং স্টেজে থাকে। সো এটা নিয়েও আমরা হেয়ার সাইকেল একটু আলোচনা করার চেষ্টা করব। এটা আমরা অলরেডি বলেছি। এখন এই যে চুলগুলি, স্কাল্পের হেয়ারগুলি বেসিক্যালি আমরা বাহ্যিকভাবে যে চুলগুলি দেখি, সেই চুলগুলি কিন্তু আমাদের স্কাল্পের মধ্যে যে ফলিকুলে থাকে, ইউজুয়ালি এগুলি ইউনিট হিসাবে থাকে, ফলিকুলার ইউনিট। এই ফলিকুলার ইউনিটের মধ্যে অনেকগুলি স্ট্রাকচার থাকে। তার মধ্যে ইরেক্টর পেলি একটা মাসেল আমরা জানি, এই ইরেক্টর পেলি মাসেলের নাম সিবিসিয়াস গ্ল্যান্ড, এবং এক একটা ফলিকুলের মধ্যে হেয়ার ফাইবার বা যেটাকে আমরা হেয়ার বলছি, একটা হেয়ার থাকতে পারে, দুইটা থাকতে পারে, তিনটা থাকতে পারে, চারটা থাকতে পারে, কখনো কখনো পাঁচটাও থাকতে পারে। আমরা যদি ছবিটা একটু দেখি, দিস ইজ ডার্মোস্কোপি, অ্যাকচুয়ালি ট্রাইকোস্কোপিক ফিচার ম্যাগনিফাই করে আমাদের স্কাল্পের হেয়ারগুলি আমরা একটু দেখানোর চেষ্টা করছি। দিস ইজ সিঙ্গেল হেয়ার ফলিকুলার ইউনিট, অর্থাৎ এখানে একটা হেয়ার ফাইবার আছে, এই হেয়ার ফলিকুল থেকে একটাই হেয়ার গ্রো করেছে। দিস ইজ কল ওয়ান হেয়ার ফলিকুলার ইউনিট, অথবা সিঙ্গেল হেয়ার ফলিকুলার ইউনিট বলতে পারি। এটা যদি দেখি, এখানে দুইটা হেয়ার ফাইবার আছে, দুইটা হেয়ার আছে, দিস ইজ টু হেয়ার ফলিকুলার ইউনিট। ঠিক একইভাবে এটা যদি আমরা দেখি, দিস ইজ থ্রি হেয়ার ফলিকুলার ইউনিট। এখানে ম্যাক্সিমামই ডাবল হেয়ার ফলিকুলার ইউনিট, কিছু কিছু ট্রিপল আছে, সিঙ্গেল আছে। এখানে 4টা বা 5টা হেয়ারের ফলিকুলার ইউনিট নাই, যেটা আসলে খুব রিয়ারলি দেখা যায়। খুব কমনলি আমরা পাই সিঙ্গেল অ্যান্ড ডাবল। আর যদি ফলিকুলার কোয়ালিটি ভালো হয়, কখনো কখনো আমরা ট্রিপল হেয়ার ফলিকুল আমরা অনেক পেয়ে থাকি। সো আমরা এটা যদি দেখি, এটা হলো স্কিনের উপরের অংশ যেটা আমরা দেখছি, আর স্কিনের ভিতরে অ্যাকচুয়ালি ফলিকলে কিরকম কিভাবে থাকে এটা যদি আমরা দেখি, এটা হলো স্কিনের ভিতরে, এটা এপিডার্মিস এবং ডার্মিসের মধ্যে থাকে। and this is single hair follicular unit, this is double, triple, fourth and fifth. সো এই প্রথম তিনটাই সাধারণত আমরা দেখি আমাদের পেশেন্টদের ক্ষেত্রে, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা পেয়ে থাকি। সো দিজ আর কল অলসো গ্রাফট। এই ফলিকুলার ইউনিটকে গুলিকে আমরা গ্রাফট হিসেবে বলি। এটা আমরা যখন হেয়ার ট্রান্সপ্লান্ট নিয়ে পরবর্তীতে আমাদের ডিসকাশন হবে, তখন এই জিনিসগুলো আমাদের হয়তো আরেকটু ক্লিয়ার হবে, আর একটু ডিটেলস আমরা বলতে পারবো। সো যেটা বলছিলাম, প্রতিদিন আমাদের একজন সুস্থ মানুষের কিন্তু 25 থেকে 100টার মতো চুল পড়ে। সুতরাং এই চুল পড়া নিয়ে আমাদের দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই, কারণ এই চুলগুলি আবার রিগ্রো করে যাবে। এন্ড দিস ইজ ডিউ টু দ্য হেয়ার সাইকেল। এটা হলো আমাদের হেয়ার সাইকেল। আমাদের এই হেয়ার একটা সাইকেল মেনটেন করে। যদি আমরা একটু বলার চেষ্টা করি, সাইকেলের ফার্স্ট যে স্টেজ, সেই স্টেজটাকে আমরা বলি অ্যানাজেন ফেজ। এই অ্যানাজেন ফেজটার আরেকটা নাম হলো গ্রোয়িং ফেজ। ইট ইজ এ পিরিয়ড অফ গ্রোথ। এই ফেজটাতে সাধারণত হেয়ারের গ্রোথ হয়, এবং এই ফেজের লেংথ হলো 2 থেকে 7 বছর। সুতরাং এই দীর্ঘ সময় ধরে, কারোর 2 বছর হতে পারে, কারোর 7 বছর হতে পারে। যার 2 বছর হবে তার হেয়ারের লেংথ কিন্তু খুব বেশি হবে না, কিন্তু যার 7 বছর ধরে এই অ্যানাজেন ফেজটায় হেয়ারটা গ্রো হতে থাকবে, ডেফিনেটলি তার হেয়ারের লেংথটা কিন্তু অনেক বড় হবে। যেখানে আমরা বললাম যে হেয়ারের লেংথ ভেরি করে 12 থেকে 84 সেন্টিমিটার পর্যন্ত। সো এই অ্যানাজেন ফেজ, এটা ডিপেন্ড করে অনেকগুলি ফ্যাক্টরের উপর। এটা লেংথ, এটা আসলে 2 বছর হবে নাকি 3 বছর হবে না 7 বছর হবে, সেই জিনিসটা বেশ কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে,
পেশেন্টের জেনেটিক ফ্যাক্টর, পেশেন্টের ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথ, এজ অফ দ্য পেশেন্ট অ্যান্ড আদার এনভায়রনমেন্টাল অ্যাজ ওয়েল এজ হরমোনাল ফ্যাক্টরস, যে ফ্যাক্টরগুলি অ্যাকচুয়ালি এই হেয়ার সাইকেলকে, বিশেষ করে অ্যানাজেন ফেজকে ইনফ্লুয়েন্স করে। সো অ্যানাজেন ফেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট রিগার্ডিং দ্য হেয়ার গ্রোথ। ক্যাটাজেন ফেজটাকে আমরা বলি হলো এটা সেকেন্ড ফেজ। এই যে আমরা যদি দেখি এটা খুব শর্ট, 2 থেকে 3 সপ্তাহ, এবং দিস ইজ কল্ড ট্রানজিশনাল। এই সময়টায় এখানে কোনো গ্রোথ হয় না। সো এখানে বেসিক্যালি কি হয়, অ্যাপোপ্টোসিস আমরা যদি দেখি, হেয়ার ফলিকুলার ব্লাড সাপ্লাইটা আস্তে আস্তে কিন্তু ডিটাচড হয়ে যায়। হ্যাঁ, ব্লাড সাপ্লাইটা আস্তে আস্তে ডিটাচড হয়ে যায় এবং ফলিকলটা আস্তে আস্তে সেপারেট হয়, হেয়ারটা আস্তে আস্তে উপরের দিকে ওঠে এবং শিডিং এর দিকে যায়, এবং ফাইনালি টেলোজেন স্টেজে এই হেয়ার যে সাইকেলটা, হেয়ার সাইকেলের টেলোজেন স্টেজে এসে টোটালি ডিটাচড হয়, এবং এই টেলোজেন স্টেজে হেয়ারটা পড়ার জন্য, ফল হওয়ার জন্য এটা অপেক্ষা করে। আমরা যদি এখানে দেখি, এই টেলোজেন হেয়ার ফলিকলে থাকা অবস্থায় এটা টোটালি ডিটাচড হয়ে গেছে ব্লাড সাপ্লাই থেকে, তখন কিন্তু নিচ থেকে আবার নতুন করে হেয়ার গ্রো করা শুরু করে। আমরা যদি একটু ছবিতে দেখি, দিস ইজ কল আর্লি অ্যানাজেন। এই নিউ হেয়ার যেটা, এই নিউ হেয়ারটা কি করে, তখন এই যে ওল্ড ক্লাব হেয়ার, টেলোজেন হেয়ারকে আমরা ক্লাব হেয়ারও বলি, সে কি করে এই হেয়ারটাকে পুশ করলে তখন এই হেয়ারটা, এই টেলোজেন হেয়ারটা পড়ে যাবে, পরে আবার এই যে হেয়ারের সাইকেলে অ্যানাজেন ফেজে আবার হেয়ারটা প্রবেশ করবে, এবং এখান থেকে আবার অ্যানাজেন স্টেজ স্টার্ট হবে। বেসিক্যালি দিস ইজ দ্য বেসিক্স অফ দ্য হেয়ার সাইকেল, যেভাবে আমাদের চুলের গোড়া থেকে, ফলিকল থেকে গ্রো করে পড়ে যায়, আবার গ্রো করে। সো এই জিনিসটা জাস্ট এটা বেসিক ইনফরমেশনের জন্য সবার সাথে শেয়ার করা। আমরা লেন্থের কথা বললাম, যদি আমরা খেয়াল করি, আমরা জানি যে বিশেষ করে মেয়েদের চুল বড় হয়, ছেলেদের চুলও বড় হতে পারে যদি সেভাবে বড় রাখা হয়, না কাটা হয়, 2 থেকে 8 বছর। সো যার 8 বছর থাকবে, যার অ্যানাজেন ফেজ যেটা আমরা বললাম, তার ক্ষেত্রে অনেক চুল বড় হবে। অ্যানাজেন ফেজটা লেগের যে হেয়ার আছে সেখানে কিন্তু ম্যাক্সিমাম 7 মাস, যার কারণে লেগের হেয়ার বড় হয় না। আর্ম বা আইলেশের টাও 1 to 6 মান্থস, এবং ফিঙ্গারের যে আমরা জানি হাতের ডরসাল সারফেসে আমাদের হেয়ার আছে, সো এই হেয়ারগুলির অ্যানাজেন ফেজটা, গ্রোয়িং ফেজটা হলো মাত্র 3 মাস সর্বোচ্চ। দ্যাটস ওয়াই এই চুলগুলি খুব বেশি বড় হয় না। এখন আসি আমরা আসলে হেয়ারের যে কমন ডিসঅর্ডার আছে, একটা হলো অ্যাবনর্মাল হেয়ার লস, আর একটা হলো অ্যাবনর্মাল হেয়ার গ্রোথ। জাস্ট একটা বেসিক আইডিয়া দেওয়ার জন্য, তারপরে আমরা আমাদের মূল টপিকসে চলে যাব। হেয়ার লস যেমন নর্মাল আছে, অ্যাবনর্মাল আছে। নর্মাল যেটা বললাম যে 25 থেকে 100 প্রতিদিন, দ্যাট ইজ নর্মাল হেয়ার লস। যখন এই 100 এর উপরে চলে যাবে সেটাকে আমরা অ্যাবনর্মাল হেয়ার লস বলছি, এবং এই অ্যাবনর্মাল হেয়ার লসের কমন যে কারণ, তার মধ্যে অন্যতম হলো অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া, সেকেন্ড ওয়ান টেলোজেন ইফ্লাভিয়াম, এন্ড থার্ড ওয়ান অ্যালোপেশিয়া এরিয়েটা। এছাড়াও আরো কিছু হেয়ার লসের কন্ডিশন আছে যেগুলি নিয়ে আসলে আজকে আমরা খুব বেশি আলোচনা করব না, যেহেতু অ্যাবনর্মাল হেয়ার লসের শতকরা আমরা যদি ধরি অ্যারাউন্ড 90 to 95% পেশেন্ট কিন্তু আমরা পাই এই 3টা ডিজিজ নিয়ে বেসিক্যালি আমাদের কাছে আসে। সো বাকি যে 5 to 10% ওইটা নিয়ে আমরা হয়তো ভবিষ্যতে কোনো একটা সময় যদি সুযোগ পেয়ে আলোচনা করব। সো হেয়ার লস, অ্যাবনর্মাল হেয়ার লসটা যেমন সমস্যা, অ্যাবনর্মাল হেয়ার গ্রোথটাও কিন্তু সমস্যা। তো আমরা জানি আমাদের কাছে সাধারণত অ্যাবনর্মাল হেয়ার গ্রোথ নিয়ে এই 2টা কন্ডিশনের রোগীরা আসে। একটা হলো হার্সুটিজম, আপনারা অনেকে হয়তো নাম শুনে থাকবেন, এন্ড সেকেন্ড ওয়ান হলো হাইপারট্রাইকোসিস। আপনারা অনেকেই জানেন স্টেরয়েড, আমরা বিশেষ করে টপিক্যাল স্টেরয়েড আমাদের ডার্মাটোলজির খুব কমন একটি ড্রাগ। এটার মিস ইউজ যদি কোনো কারণে হয়, প্রপার ইউজ যদি না হয়, এটার সাইড ইফেক্ট হিসাবে অনেক সময় হাইপারট্রাইকোসিস হয়, এটা আপনারা অনেকে হয়তো জানেন। সো এছাড়াও আরো কিছু মেডিসিনের কারণে হাইপারট্রাইকোসিস হতে পারে, আরো কোনো কন্ডিশনের, ডিজিজ কন্ডিশনের কারণে হাইপারট্রাইকোসিস হতে পারে। সো আজকে আমরা বেসিক্যালি আলোচনা করব হলো দিস কমন অ্যাবনর্মাল কমন হেয়ার লস ডিসঅর্ডারস, এই 3টা ডিজিজ নিয়ে, অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া, টেলোজেন ইফ্লাভিয়াম এন্ড অ্যালোপেশিয়া এরিয়েটা। এগুলির মধ্যে কিছু সাব ক্লাসিফিকেশন আছে, যেমন অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া মেল প্যাটার্ন, ফিমেল প্যাটার্ন, অর্থাৎ ছেলেদের যেমন হয়, পুরুষদের যেমন হয়, মেয়েদেরও কিন্তু অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া হয়। ঠিক একইভাবে টেলোজেন ইফ্লাভিয়াম সেকেন্ড যে ডিজিজটা, এটা একিউট কন্ডিশন, দ্যাট ইজ একিউট টেলোজেন ইফ্লাভিয়াম হতে পারে, ক্রনিক টেলোজেন ইফ্লাভিয়াম হতে পারে, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব বিস্তারিত। এন্ড ফাইনালি অ্যালোপেশিয়া এরিয়াটা, এটাও আমরা যখন আলোচনা করব বুঝতে পারবো এটার কয়েকটা প্যাটার্ন বা টাইপ আছে, ফোকাল, মাল্টিপল, অ্যালোপেশিয়া টোটালিস, ইউনিভার্সালিস।
সো এখন আমরা একটা একটা করে একটু সংক্ষেপে জানার চেষ্টা করি। অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া, যেটা আমরা অলরেডি বলেছি, এটা মেইল প্যাটার্ন হতে পারে, যখন ছেলে বা পুরুষদের হয় দিস ইজ কল্ড মেইল প্যাটার্ন হেয়ার লস, অ্যান্ড যদি ফিমেল বা মেয়েদের হয় দিস ইজ ফিমেল প্যাটার্ন হেয়ার লস। আমরা আগে মেইল প্যাটার্ন হেয়ার লস নিয়ে আলোচনা করব। তার আগে আমরা যদি একটু দেখি যে এটিওলজি, তো বোথ মেল অ্যান্ড ফিমেলের ক্ষেত্রে অলমোস্ট এটিওলজি ইজ সেম, বোথ জেনেটিক, হরমোনাল অ্যান্ড মাইক্রো ইনফ্লামেশন। ফিমেলের ক্ষেত্রে বলা হয় যে আসলে অ্যান্ড্রোজেন আর নট বিলিভ টু প্লে মেজর রোল। পুরুষদের ক্ষেত্রে আসলে অ্যান্ড্রোজেনটা যেরকম একটা মেজর রোল প্লে করে ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ডিজিজ, ফিমেলদের ক্ষেত্রে কিন্তু সেটা বলা হচ্ছে না। ফিমেলদের ক্ষেত্রে জেনেটিক ফ্যাক্টর, আদার হরমোনাল ফ্যাক্টরস অ্যান্ড এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস প্লেজ এন ভাইটাল রোল। সো এই যে মেইলের ক্ষেত্রে যে অ্যান্ড্রোজেনের একটা ভূমিকা আছে বেশি, তার অন্যতম একটা কারণ হলো মেইল পেশেন্টের 50% বেশি অ্যান্ড্রোজেন রিসেপ্টর থাকে দেন ফিমেল। সো দিস ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট পয়েন্ট। অ্যান্ড ফাইনালি মাইক্রো ইনফ্লামেশন অফ দ্য হেয়ার ফলিকল। আমরা যদি এপিডেমিওলজি একটু চিন্তা করি, সাধারণত 20 থেকে 25 বছরের মধ্যে ছেলেদের ক্ষেত্রে কিন্তু অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া ডেভেলপ করে ইউজুয়ালি, কিন্তু এর আগেও কিন্তু হতে পারে। আমরা অনেক সময় আমাদের পেশেন্টদের দেখি যে 15-16 বছর বয়স, 17 বছর বয়সে কিন্তু দেখা যায় অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া নিয়ে পেশেন্টরা চলে আসছে। আইডিয়ালি অন এন অ্যাভারেজ 20 থেকে 25-এর মধ্যে আমরা আমাদের অধিকাংশ পেশেন্টদের পেয়ে থাকি, যেসব ইয়াং ছেলেরা আসলে অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া নিয়ে আমাদের কাছে আসেন। এবং after the age of 40, on an average 50% males are affected by this androgenetic alopecia or male pattern baldness, and prevalence and severity is definitely increase with age, and usually bola hoy white people are more affected than the blacks. So female der khetre usually 30 বছরের নিচে এই ফিমেল প্যাটার্ন হেয়ার লসটা একটু কমই দেখা যায়। আমরা যদি পুরুষের সাথে কম্পেয়ার করি, ইটস অনলি 13%। আর মেইলের ক্ষেত্রে যেমন 40 বছরের মধ্যে আমরা 50% পেয়ে যাই 40-এর শুরু হলেই, ফিমেলদের ক্ষেত্রে দেখা যায় যে সেটা 50-এর পরে গিয়ে আমরা পাই। অর্থাৎ ফিমেলদের এই অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়াটা একটু লেট এজে হয়, বিশেষ করে পোস্ট মেনোপোজাল। হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। সো ইন কেস অফ ফিমেল ইনসিডেন্স অ্যাজ ইউজুয়ালি ইনক্রিজড, যেটা আমরা বললাম পোস্ট মেনোপোজাল এজে। সো প্যাথোজেনেসিস, আসলে এখানে বেসিক প্যাথোজেনেসিসটা যদি আমরা একটু ফটোগ্রাফিক্যালি দেখি, দিস ইজ দ্য মেইন থিং। ডিএসটি, ডাইহাইড্রোটেস্টোস্টেরন, আমরা সবাই জানি এই ডিএসটিটা হলো পারসনস হু আর জেনেটিক্যালি সাসেপ্টেবল। সবার কিন্তু এই ডিএসটিটা ক্ষতি করে না। যারা জেনেটিক্যালি সাসেপ্টেবল তাদের ক্ষেত্রে দেখা যায় যে এই ডিএসটিটা আসলে আমাদের হেয়ার ফলিকলকে ক্ষতিগ্রস্ত করে এবং আলটিমেটলি leads to development of the androgenetic alopecia. Androgenetic alopecia অন্যতম প্রধান জিনিস যেটা প্যাথোজেনেসিসের, সেটা হলো মিনিয়েচারাইজেশন। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা যদি বাম দিকের লেফট সাইডের ফটোগ্রাফটা আমরা স্লাইডটা দেখি, ছবিটা, দিস ইজ টেস্টোস্টেরন টি, দিস ইজ হরমোন। এবং আমরা জানি এই টেস্টোস্টেরনটা বেসিক্যালি হেয়ারের উপর তেমন কোনো রোল নাই, কিন্তু এটা যদি 5 আলফা রিডাক্টেজ নামক এনজাইম দিয়ে যদি এটা ডিএসটি, ডাইহাইড্রোটেস্টোস্টেরনে কনভার্ট হয়, and এই ডাইহাইড্রোটেস্টোস্টেরন ইজ দ্য কালপ্রিট, and this is the 5 alpha reductase enzyme, and এটা যখন টেস্টোস্টেরনকে ডাইহাইড্রোটেস্টোস্টেরনে কনভার্ট করে, এই ডিএসটি ইজ দ্য কালপ্রিট, এবং ডিএসটির জন্য এই হেয়ার ফলিকলের রিসেপ্টর থাকে, যেটা আমরা বললাম। তখন কি করে, এই ডিএসটি এই ফলিকলের রিসেপ্টরে বাইন্ড হয়ে এখানে ইনফ্লামেশন তৈরি করে, ultimately leads to development of the fibrosis of the hair follicle and gradually becomes miniaturization. Miniaturization মানে হলো থিক হেয়ার আস্তে আস্তে থিন হয়ে যাওয়া। কেন থিন হচ্ছে, দিস ইজ দ্য অ্যাকচুয়ালি এই যে টোটাল ঘটনা, এই ঘটনাটা বেসিক্যালি ঘটছে হলো স্কিনের নিচে। ইট হ্যাপেন্স ইন দ্য ডার্মিস ইনফ্যাক্ট, যেহেতু হেয়ার ফলিকলের একটা বড় অংশ ডার্মিসে থাকে। সো দিস ইজ দ্য স্কিন, আমরা সারফেস যদি বলি, দিস ইজ টোটালি বেনেথ দ্য স্কিন। এই বেনেথ দ্য স্কিনে এই ঘটনাগুলি ঘটছে এবং আলটিমেটলি মিনিয়েচারাইজেশন হয়ে, আমরা যদি স্কিনের উপরের অংশটা দেখি, এখানের হেয়ারগুলি অনেক হেলদি, যেহেতু ফলিকল মিনিয়েচারাইজেশন হচ্ছে, অ্যাজ এ রেজাল্ট আস্তে আস্তে এটার এফেক্ট কিন্তু হেয়ারের উপরে পড়ছে। এখানে যদি আমরা একটু খেয়াল করে দেখি,
এই যে ইনফ্লামেটরি সেল ইনফিল্ট্রেট ফলিকুলার বাল্জ এরিয়া, ফলিকুলার বাল্জ এরিয়া ইজ এ ভেরি ইম্পর্টেন্ট এরিয়া, যেখানে স্টিম সেল থাকে, যেখান থেকে বেসিক্যালি আসলে আমাদের হেয়ার গুলি রিগ্রো হয়, and progressive fibrosis peripheral area, ultimately follicular miniaturization। ঠিক একইভাবে হেয়ার ফলিকুলার সেন্সিটিভিটি, যেটা অ্যান্ড্রোজেনের কথা বললাম, একটা মাইক্রো ইনফ্লামেশনের কথা বললাম, একটা অ্যান্ড্রোজেনের কথা বললাম, হরমোনের কথা বললাম, and dysregulation of the erector pili muscle, this is another very very important। এই এরেক্টর পিলি মাসেল, এই এরেক্টর পিলি মাসেলের অ্যাটাচমেন্টের কাছাকাছি কিন্তু স্টেম সেল থাকে, যেখান থেকে হেয়ার ফলিকল গ্রো করে। সুতরাং এখানে যদি ইনফ্লামেশন হয়, ডিজেনারেশন হয় মাসেলের মধ্যে, আলটিমেটলি এই মাসেলের ডিজেনারেশন হয়ে এখানে এডিপোস টিস্যু রিপ্লেসড হয়, এজ এ রেজাল্ট কি হয়, এখানে স্টেম সেল নষ্ট হয়ে যাচ্ছে, এবং ফাইনালি হেয়ার ফলিকল কিন্তু মিনিয়েচারাইজেশনের দিকে যায়, এন্ড মিনিয়েচারাইজেশনের ফলে যেই হেয়ারটা হয়, দিস ইজ কল্ড ভেলাস হেয়ার। সো আমরা ক্লিনিক্যাল ফিচার, আমরা জানি অনেক ডিজিজ ডায়াগনোসিস করা অনেক কঠিন, কিন্তু এই হেয়ার ডিসঅর্ডারগুলির ক্ষেত্রে ডায়াগনোসিসটা কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই কম্পারেটিভলি বলবো একটু ইজি, বিশেষ করে অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া। আমরা ক্লিনিক্যালি পেশেন্টকে জাস্ট দেখলেই আমরা বুঝতে পারি, অনেক সময় হিস্ট্রিও আসলে খুব একটা নেওয়ার প্রয়োজন হয় না। সো এখানে চ্যালেঞ্জটা অন্য জায়গায়, সেটা আমরা হয়তো সামনে বলবো। ক্লিনিক্যাল ফিচার্সের মধ্যে আমরা যদি বলি, অ্যাকচুয়ালি পেশেন্টরা আমাদের কাছে এই অবস্থায় আসেন। আমরা যদি আর্লি স্টেজ ধরি, এখানে আমরা যদি একটু খেয়াল করে দেখি, তার চুলের ফাঁকে ফাঁকে কিন্তু একটু স্কিন দেখা যাচ্ছে, চুলের ডেন্সিটিটা কমে গেছে, এখানে তো যথেষ্ট পরিমাণে স্কিন দেখতে পাচ্ছি। সো যেহেতু এখানে অল্প পরিমাণ স্কিন দেখা যাচ্ছে, দিস ইজ আর্লি স্টেজ, স্টেজ 1। এখানে একটু বেশি স্কিন দেখা যাচ্ছে, মানে স্কাল্পটা দেখা যাচ্ছে, এখানে চুল আছে কিন্তু স্কাল্প দেখা যাচ্ছে, দিস ইজ স্টেজ 2। এন্ড দেখা যাচ্ছে যে এখানে অলমোস্ট কিছুই নাই, অলমোস্ট একদম ক্লিয়ার কাট স্কাল্প আমরা দেখতে পাচ্ছি, নো হেয়ার অর ভেরি লিটল হেয়ার। সো দিস ইজ স্টেজ 3। অ্যাকচুয়ালি আমরা আমাদের যে কনভেনশনাল ক্লাসিফিকেশন, নরউইড হ্যামিল্টন ক্লাসিফিকেশন, সেই ক্লাসিফিকেশনটা একটু অনেকের জন্য টাফ, সেজন্য এটাকে আমরা একটু সিম্পলিফাই করে নিয়েছি, করে আমরা এটাকে এই যে স্টেজ 1টাকে আমরা বলতেছি আর্লি লেট, স্টেজ 2কে আর্লি লেট, এবং স্টেজ 3 আর্লি লেট হিসাবে আমরা অনেক সময় ক্লাসিফাই করি। তো আমরা সহজভাবে মনে রাখি স্টেজ 1, 2 and 3। স্টেজ 1টা কি, সাধারণত চুল পড়া শুরু হয়েছে 6 মাস 1 বছর, চুলের ফাঁকে ফাঁকে মাঝে মধ্যে একটু স্কাল্পটা দেখা যাচ্ছে। স্টেজ 2তে মোটামুটি ফাঁকে ফাঁকে স্কাল্পটা ভালোই দেখা যাচ্ছে, আর স্টেজ 3তে বেসিক্যালি শুধু স্কাল্পই দেখা যাচ্ছে, চুল তেমন একটা নাই। সো এই 3টা স্টেজে বেসিক্যালি আমাদের কাছে পেশেন্টরা আসে। সো পেশেন্টরা যখন আসলে আমরা ক্লিনিক্যালি প্রথমেই অ্যাকচুয়ালি আমরা জানি একটা যে কোনো ডিজিজ ডায়াগনোসিস করার জন্য পেশেন্টের প্রপার হিস্ট্রি নিতে হয়, দেন এক্সামিনেশন করতে হয়, এন্ড ফাইনালি রিলেভেন্ট ইনভেস্টিগেশন যদি প্রয়োজন হয় সেটা করতে হয়। দিস ইজ দ্য বেসিক রুল। সো আমরা কিন্তু আমাদের এই যে অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়ার পেশেন্টরা যখন আসে, তাদের ক্ষেত্রে আমরা সেই রুলই ফলো করি। তবে আমাদের হিস্ট্রিতে ইম্পর্টেন্ট জিনিস যেগুলি, সেগুলি হলো আমরা হিস্ট্রিতে দেখবো যে তার যে হেয়ার লসটা হলো এটা গ্রাজুয়াল হেয়ার লস, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। স্লো অ্যান্ড স্টেডি হিস্ট্রি দিবে, 10 বছর 15 বছর, 16 বছর, 18 বছর ধরে আস্তে 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 তার হেয়ার লস হয়েছে, লং হিস্ট্রি থাকবে, এবং অধিকাংশ ক্ষেত্রে ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ থাকে। আমরা জানি যেহেতু এটা জেনেটিক, জেনেটিক হেয়ার লস, ফ্যামিলি হিস্ট্রি ইউজুয়ালি পজিটিভ থাকে। যদিও বাস্তবতা হলো আমরা অধিকাংশ ক্ষেত্রেই আমাদের পেশেন্টদের ক্ষেত্রে দেখি যে অনেক সময় হয়তো পেশেন্টরা প্রপারলি বলতে পারে না হিস্ট্রিটা, দেখা যায় না বাবা মা তো ভালো আছে, আমার হয়ে গেছে। আমরা জানি জেনেটিক মানে হলো গিয়ে জেনারেশন টু জেনারেশন। অনেক সময় দেখা যায় কোনো একটা জেনারেশন হয়তো এসকেপ করে গেল, যার কারণে অনেক সময় আমরা রোগীদের কাছে জানতে চাই যে দাদা বা নানার কারো আছে কিনা। তো অধিকাংশ ক্ষেত্রে আমরা ফ্যামিলি হিস্ট্রিটা পজিটিভ পাই, এবং সাধারণত আমরা থাইরয়েডের হিস্ট্রি নিয়ে থাকি, কারণ আমরা জানি থাইরয়েড একটা খুব ভাইটাল অর্গান আমাদের জন্য, যেটা আসলে হেয়ার গ্রোথও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সো থাইরয়েড অ্যাবনরমালিটির কারণে কিন্তু চুলের সমস্যা হয়, সেটা নিয়ে আমরা কথা বলবো। আর ড্রাগস, আমরা জানি এই যে কিছু ড্রাগ আছে, অ্যান্টি ডিপ্রেসেন্ট, অ্যান্টি হাইপারটেনসিভ, অ্যান্টি কোয়াগুল্যান্ট, এই ড্রাগগুলি অনেক সময় কিন্তু হেয়ার ফল করতে পারে। সো এই হিস্ট্রিগুলি আমাদের নিতে হয়। ফিমেলদের ক্ষেত্রে সাধারণত আমরা যেটা দেখি, ফিমেলরা এসেও কিন্তু লং হিস্ট্রি দেয়, হিস্ট্রিতে সেম, কিন্তু ফিমেলদের হেয়ার লসের প্যাটার্নটা একটু ভিন্ন। সাধারণত এদের ন্যাচার হেয়ার লাইন যেটা, আমরা যদি একটু মেইলের দিকে দেখি, তাদের কিন্তু হেয়ার লাইনটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, এখানে কোনো হেয়ার লাইন নাই। কিন্তু ফিমেলের ক্ষেত্রে যদি আমরা দেখি, দেখেন তাদের হেয়ার লাইন কিন্তু ইনটেক্ট আছে। সাধারণত তাদের হেয়ার লাইনটা তারা ইনটেক্ট থাকে, তাদের হেয়ার লসটা শুরু হয় হলে অ্যাকচুয়ালি এই পার্টিকুলার একটা এরিয়া আছে, এই এরিয়াতে
ক্রাউন এরিয়া আমরা বলি, দেখেন, এবং এটাকে ক্রিসমাস ট্রি প্যাটার্ন বলি আমরা, ক্রিসমাস ট্রি প্যাটার্ন হেয়ার লস। সো কমপ্লিট বল্ডনেস, মেইলের যেরকম কমপ্লিট বল্ডনেস হয়, ফিমেলদের ক্ষেত্রে কিন্তু ইউজুয়ালি অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়ায় কমপ্লিট বল্ডনেস হয় না। আর একটা ইন্টারেস্টিং জিনিস হলো ফিমেলদের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে আমরা অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়ার পাশাপাশি টেলোজেন ইফ্লাভিয়াম বলে আমরা যে সেকেন্ড হেয়ারের যে ডিজিজটা পড়ব, সেই ডিজিজটাও অ্যাসোসিয়েটেড থাকে মোস্ট অফ দ্য কেসে, যার কারণে ফিমেলদের ক্ষেত্রে অনেক সময় আমাদের ডায়াগনোসিসে একটু সমস্যা হয় এবং অনেক সময় তাদের ম্যানেজ করাটা অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায়। সো ফিমেলদের ক্ষেত্রে আমরা এই স্পেশালিটিটা পাই। আর ফিমেলদের ক্ষেত্রে যদি আর্লি অনসেট হয়, সেই ক্ষেত্রে অবশ্যই প্যাথোলজিক্যাল হাইপার অ্যান্ড্রোজেনিজম এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। এবং পলিসিস্টিক ওভারি ফিমেলদের খুব কমন একটা প্রবলেম আমরা জানি, সেই জায়গাটা মাথায় রাখতে হবে, কারণ পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের একটা কমন প্রেজেন্টেশন হেয়ার লস, দিস ইজ ফিমেল প্যাটার্ন হেয়ার লস, অ্যান্ড দেন ড্রাগ হিস্ট্রি ডেফিনেটলি অ্যাজ ইউজুয়াল লাইক মেল প্যাটার্ন, আমাদের অবশ্যই ড্রাগ হিস্ট্রিগুলি নিতে হবে। এক্সামিনেশনে সাধারণত আমরা খালি চোখে খুব বেশি কিছু আমরা দেখতে পাই না, সেজন্য এক্সামিনেশনের ক্ষেত্রে আমরা ট্রাইকোস্কোপি বলে একটা এক্সামিনেশন করি। এবং ট্রাইকোস্কোপ আমরা জানেন ডার্মোস্কোপ, আমরা অ্যাজ এ ডার্মাটোলজিস্ট দিস ইজ ভেরি কমন টুল আমাদের জন্য, আমরা স্কিন এক্সামিনেশনে করার জন্য ঠিক একইভাবে চুল পরীক্ষা করার জন্য এই ট্রাইকোস্কোপ মেশিনটা আমরা ব্যবহার করে ট্রাইকোস্কোপি করি। ট্রাইকোস্কোপি করে বেসিক্যালি আমরা কি দেখি, আমরা যদি একটু দেখাই, this is the tricoscope, and this is how the tricoscope is done. সো আমরা যদি একটু উপরের দিকে খেয়াল করি, ট্রাইকোস্কোপিতে এই অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়াতে আমরা বেসিক্যালি এই 4 থেকে 5টা জিনিস, আমরা ডান দিকের ছবিগুলি যদি দেখি, এর মধ্যে আছে হেয়ার ডায়ামিটার ডাইভার্সিটি। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, এই জায়গাটায় কোনো চুল মোটা, কোনো চুল চিকন, দেখেন কিছু চিকন চুল আছে, কিছু মোটা চুল আছে। এই যে ডায়ামিটারের যে ভেরিয়েশন, দিস ইজ কল হেয়ার ডায়ামিটার ডাইভার্সিটি। এবং এটা অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া যদি পুরুষের ক্ষেত্রে হয়, আমরা সাধারণত 20%-এর বেশি থাকবো। অর্থাৎ এখানে যদি 100টা চুল থাকে, তার মধ্যে যদি 20টারও বেশি চুল যদি এরকম চিকন থাকে, বা হেলদি যে ডায়ামিটার, হেলদি যে হেয়ারটা আছে সেটার চেয়ে যদি চিকন হয়, সেটাকে আমরা বলি হেয়ার ডায়ামিটার ডাইভার্সিটি। অর্থাৎ কমপক্ষে 20%-এর বেশি হতে হবে। কিন্তু ফিমেলদের ক্ষেত্রে এটা 10%-এর বেশি হলেই কিন্তু আমরা বলি এটা অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া। So this is a very very important findings for diagnosis of androgenetic alopecia, hair diameter diversity. And second point হলো হোয়াইট স্পট। আমরা যদি একটু দেখি হোয়াইট স্পট, এই যে সিতে আমরা যদি দেখি হেয়ার হোয়াইট স্পট, এই যে ছোট 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 স্পটগুলি দেখা যাচ্ছে, দিস ইজ এ ক্যারেক্টারিস্টিক ফিচার্স বাট নট ডায়াগনস্টিক। আমরা যদি ডিতে যাই, ডার্টি স্পট, ডার্টি স্পটটা সাধারণত ময়লা, এটা সবাই থাকে না, বাচ্চাদের থাকে, এই ময়লাটা দেখা যাচ্ছে। এবং ফাইনালি হলো শর্ট ভেলাস হেয়ার। শর্ট ভেলাস হেয়ার হলো এই যে চিকন চিকন যে চুলগুলি, সেই চিকন চুলগুলি হলো শর্ট ভেলাস হেয়ার। সো আমি আবার যদি একটু দেখাই, দিস ইজ হেয়ার ডায়ামিটার ডাইভার্সিটি, মোটা চুল, চিকন চুল, আমরা অনেকগুলি চিকন চুল দেখছি। এই চিকন চুলের মাঝখানে মোটা মোটা আছে, এবং এখানে দেখা যাচ্ছে প্রচুর চিকন চুল, মানে থিন হেয়ার। এই থিন হেয়ার বেশি, মানে এখানে আমরা বলতেই পারি এই যে ফিল্ডটা, এই ফিল্ডটাতে মোর দেন 20% থিন হেয়ার আছে, দ্যাট ইজ হেয়ার ডায়ামিটার ডাইভার্সিটি আছে। আর পেরিপিলার সাইন, এতে যদি আমরা দেখি একটু একটু ব্রাউন কালার, দেখেন চুলের গোড়াগুলিতে যদি একটু দেখি ব্রাউন কালার, এই ব্রাউন কালারটাকে বলা হয় পেরিপিলার সাইন, ইউলো ডটও আমরা বলি। So these are the common features for the diagnosis of androgenetic alopecia, especially hair diameter diversity. This is a very very characteristics. আরেকটা ইম্পর্টেন্ট এক্সামিনেশন আমরা করি, সেটাকে আমরা বলি ট্রাইকোগ্রাম। বেসিক্যালি এই ট্রাইকোগ্রামটা আমাদের কি ইনফরমেশন দেয়? অ্যাকচুয়ালি ট্রাইকোগ্রামটা ইনফরমেশন দেয় হলো হেয়ারের যে অংশটা ফলিকলের ভিতরে থাকে, যেটা আমরা দেখি না, সেই ফলিকলের কন্ডিশনটা কেমন, ফলিকলের ভিতরের যে হেয়ারের অংশ, সেটার ইনফরমেশনগুলি অ্যাকচুয়ালি আমাদেরকে দেয়। এবং এখানে আমরা এই অংশটা দেখি, আমরা কিছু ক্ষেত্রে আমরা ইভালুয়েট করতে পারি, ডায়াগনোসিস করতে পারি, অনেক সময় ট্রিটমেন্ট যে দেই, এই চিকিৎসার রেসপন্স মনিটর করতে পারি। সো এই ট্রাইকোগ্রাম ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। আমরা যদি একটু দেখি,
ট্রাইকোগ্রাম করার জন্য আমরা এই মাইক্রোস্কোপ ইউজ করতে পারি, অনেক সময় ট্রাইকোস্কোপও আমরা ব্যবহার করতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা যদি একটু বাম দিকের ছবিটা দেখি, এ এবং বি, এই হেয়ারগুলিকে আমরা বলি অ্যানাজেন হেয়ার। উপরেরটা হলো 2.5x মাল্টিপ্লিকেশন আর বি হলো 5x মাল্টিপ্লিকেশন, অর্থাৎ এটা আড়াই গুণ, সরি এটা হলো আড়াই গুণ, এটা হলো 5 গুণ বড় দেখাচ্ছে। এই যে আমরা যদি দেখি এই যে হেয়ার ফাইবার, এই ফাইবার এখানে সাইডে যদি আমরা একটু দেখি, এটা হলো গিয়া হেয়ার রুট শীট, এখানে আরো পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। এই অ্যানাজেন হেয়ারে এই হেয়ার রুট শীটটা ইনটেক্ট থাকে। আমরা যদি মাইক্রোস্কোপের নিচে এরকম চুল দেখি তাহলে বুঝতে পারবো দিস ইজ অ্যানাজেন হেয়ার। আর যদি আমরা ডান দিকে যাই সি এবং ডি, এখানে দেখবো যে এই রুট শীটটা লস্ট হয়ে গেছে। এই রুট শীটে যদি লস্ট হয়ে যায়, এরকম যদি আমরা হেয়ার দেখি, দিস ইজ টেলোজেন হেয়ার। সো আমরা ট্রাইকোগ্রাম করে অ্যানাজেন হেয়ার, টেলোজেন হেয়ার এবং আরো অনেক কিছু আমরা দেখতে পারি। তো ওইগুলিতে আমি যাব না, তাহলে বেশি জটিল হবে। আমাদেরকে মনে রাখতে হবে আমরা এই দুইটা এক্সামিনেশন করি। একটা হলো ট্রাইকোস্কোপি, ট্রাইকোস্কোপি করে আমরা এই ফিচারসগুলি দেখি, এন্ড ট্রাইকোগ্রাম করে সাধারণত আমরা এই ইনফরমেশনটা পাই। ল্যাবরেটরি ইনভেস্টিগেশনস অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়ার ক্ষেত্রে আমরা রুটিনলি সাধারণত থাইরয়েড ফাংশনটা করে দেখি, হিমোগ্লোবিন পার্সেন্টেজ, ফেরিটিন এন্ড ভিটামিন ডি। আইডিয়ালি এর বেশি খুব বেশি টেস্টের প্রয়োজন হয় না, তবে যদি অ্যাসোসিয়েটেড কোনো কন্ডিশন থাকে, ফিমেলদের ক্ষেত্রে যদি পিসিও থাকে অথবা যদি কারো অন্য কোনো সমস্যা থাকে, সেই ক্ষেত্রে অ্যাকর্ডিংলি আমরা হয়তো আমাদের প্রয়োজনীয় আমরা টেস্ট করতে পারি। আদারওয়াইজ দিজ আর দ্য ভেরি কমন টেস্ট, যেগুলি দিয়ে আমরা মোটামুটি একটা ক্লু পেয়ে যাই androgenetic alopecia এর জন্য। So regarding androgenetic alopecia, these are the informations. এখন আমরা সেকেন্ড যে কন্ডিশন সেটাতে আমরা চলে যাব। দিস ইজ টেলোজেন ইফ্লাভিয়াম। এটা চুলের অ্যানাদার ভেরি কমন একটা কন্ডিশন। এটা যদি আমরা বলি এখানে কি হচ্ছে, এটা হলো টেম্পোরারি হেয়ার লস দ্যাট ইউজুয়ালি হ্যাপেন্স আফটার স্ট্রেস, শক অর এনি ট্রমাটিক ইভেন্ট। অর্থাৎ এই যে হেয়ার লস হচ্ছে, হেয়ার লস হলো টেম্পোরারি অ্যান্ড ইট ইউজুয়ালি অকার্স অন দ্য টপ অফ দ্য স্কাল্প। আমরা যদি খেয়াল করে দেখি, অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়াতে ফিমেলদের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি সেটা একটা ক্রিসমাস ট্রি প্যাটার্ন ফলো করে এবং সেটা গ্রাজুয়ালি হয়, লং হিস্ট্রি থাকে। টেলোজেন ইফ্লাভিয়ামের ক্ষেত্রে ইউজুয়ালি হিস্ট্রিটা হয় হলো একিউট, হঠাৎ করে অনেক চুল পড়ে যায় এবং পুরা স্কাল্পকে ইনভলভ করে। অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়ার সাথে এটার ডিফারেন্সটা হলো, অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া আসলে আমাদের ক্রাউন এবং ফ্রন্টাল এরিয়াকে ইনভলভ করে, ইউজুয়ালি অক্সিপিটাল এরিয়া বা টেম্পোরাল এরিয়াকে ইনভলভ করে না। কিন্তু টেলোজেন ইফ্লাভিয়ামে একদম থ্রু আউট দ্য স্কাল্প ইনভলভমেন্ট হয়। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। আমরা যদি একটু এপিডেমিওলজি দেখি, এই টেলোজেন ইফ্লাভিয়াম বেসিক্যালি দুইটা ফর্মে থাকে, একিউট এবং ক্রনিক ফর্মে। একিউট টেলোজেন ইফ্লাভিয়াম যে কোনো বয়সে এবং যে কোনো সেক্সে এটা এফেক্ট করতে পারে। ক্রনিক টেলোজেন ইফ্লাভিয়াম সাধারণত কোনো ক্লিয়ার কাট প্রেসিপিটেটিং ফ্যাক্টর অনেক সময় আমরা পাই না, আদারওয়াইজ হেলদি ওমেনদের বেশি আমরা পাই, 30 থেকে 60 বছরের মধ্যে এটা কমনলি আমরা পেয়ে থাকি। সো টেলোজেন ইফ্লাভিয়াম আসলে ফিমেলদের একটা খুব বেশি সমস্যা, বিশেষ করে ফিমেলরা যে আসেন চুলের সমস্যা নিয়ে, তাদের ক্ষেত্রে আমরা অনেক বেশি পাই, ছেলেদের ক্ষেত্রে খুব বেশি পাওয়া যায় না। কেন টেলোজেন ইফ্লাভিয়াম হয় আমরা যদি দেখি, চাইল্ড বার্থে পোস্টপার্টাম পিরিয়ডে, অ্যাকচুয়ালি চাইল্ড বার্থের 3 থেকে 6 মাস পরে কিন্তু একটা মেসিভ হেয়ার ফল হয়, যেটা নিয়ে আসলে খুব বেশি দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নাই। এটা ন্যাচারাল এবং এটা ফিজিওলজিক্যাল এবং এটা কিন্তু রিকভারি করে যাবে। তো ওইসব ক্ষেত্রে পেশেন্টটা তারপরে প্যানিক হয়, পেশেন্টদেরকে অনেক সময় আমরা সাজেস্ট করি কিছু সাপোর্টিভ ট্রিটমেন্ট দিই, বাট দিস ইজ ফিজিওলজিক্যাল। অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ নিউনেটাল হেয়ার লস, ফিজিওলজিক্যাল হেয়ার লস হয়। এছাড়া যে কোনো ধরনের স্ট্রেস, যেটা আমরা অলরেডি বলেছি, সার্জিক্যাল অপারেশন আমরা জানি, এনি সর্ট অফ অ্যাক্সিডেন্ট অ্যান্ড ওয়েট লস, আনইউজুয়াল ওয়েট লস যদি হয়, নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি যদি এন্ডোক্রাইন ডিসঅর্ডার, যেটা আমরা অলরেডি বললাম, ইট মে বি হাইপার অর হাইপোথাইরয়েড, সাম ড্রাগস, বিটা ব্লকারস, এসি ইনহিবিটরস, and these are the very common causes আমরা যেটা পাই। তবে আমাদের দেশের প্রেক্ষাপটে যদি আমরা বলি, আমরা যে পেশেন্টগুলি পাই তাদের এই টেলোজেন ইফ্লাভিয়াম অন্যতম প্রধান কারণগুলির মধ্যে একটা হলো ক্রাশ ডাইটিং। অনেকে ক্রাশ ডাইট করে, যার কারণে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হয়। অনেকের ক্ষেত্রে আয়রন ডেফিসিয়েন্সি, এনিমিয়া আমরা অনেক বেশি পেয়ে যাই, এবং অনেকের ক্ষেত্রে স্ট্রেস থাকে, এবং থাইরয়েড ইজ ডেফিনেটলি ইজ ইম্পর্টেন্ট কজ। এই জিনিসগুলি আমরা খুব কমনলি পাই, অ্যান্ড
another very common cause of hair loss, particularly in female, is parlor. তারা নিয়মিত পার্লারে যায়, তারা পার্লারে গিয়ে চুলের চিকিৎসা করে, হেয়ার চুলে হিট দেয় এবং চুলকে বিভিন্ন ধরনের এত কিছু করে, আসলে বলা রিবন্ডিং করে, কাট করে, এই যে জিনিসগুলি করে, এগুলি প্রত্যেকটা এই প্রসিজিওর কিন্তু চুলের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং এটা অন্যতম একটা প্রধান কারণ এই টেলোজেন ইফ্লাভিয়াম। সুতরাং এই জায়গাটায় আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। সো আমরা যদি একটু দেখি একিউট টেলোজেন ইফ্লাভিয়ামের পেশেন্টরা সাধারণত এইভাবে আসে। আমরা অনেক সময় ইন্টারেস্টিংলি পেশেন্টরা এসে প্যাকেটে করে চুল নিয়ে আসে, দেখায় আমাদেরকে যে গত এক সপ্তাহে আমার এরকম চুল গেছে। সো একিউট টেলোজেন ইফ্লাভিয়ামের ক্ষেত্রে আসলে বিষয়টা তাই হয়। রোগীরা এসে সাধারণত আমাদেরকে বলে যে আমার গত এক সপ্তাহ, 2 সপ্তাহে, গত 1 মাসে ভালোই ছিলাম, গত 1 মাসে আমার মেসিভ হেয়ার ফল হয়েছে, মনে হয়েছে প্রতিদিন আমার 500-1000 চুল পড়ে যাচ্ছে এবং মনে হইলো আমি মাথা খালি হয়ে যাবে, আমার টাক হয়ে যাবে। সো এই ক্ষেত্রে এই জিনিসগুলি আমাদের একটু খেয়াল রাখতে হবে যে একিউট টেলোজেন ইনফ্লামেশন পেশেন্টরা সাধারণত এইভাবে প্রেজেন্ট করে আমাদের কাছে এসে এবং তারা বলে যে আমার বালিশের চুল, ফ্লোরে চুল, গোসল করতে গেলে চুল, ওয়াশ করতে গেলে চুল। সো ক্রনিক টেলোজেন ইনফ্লামেশন পেশেন্টরা আবার একটু ডিফারেন্ট, যেহেতু তাদের ডিজিজটা একটু ক্রনিক, ইউজুয়ালি সিমটম তেমন একটা থাকে না, তবে তাদের স্কাল্পে একটু টেন্ডারনেস থাকে, যেটাকে আমরা ট্রাইকোডাইনিয়া বলি। এবং টেলোজেন ইফ্লাভিয়াম যেটা আমরা আগে বলছিলাম থ্রু আউট দ্য স্কাল্পে তার ইনভলভমেন্ট হয় এবং এখানে হেয়ার থিকনেসটা খুব এফেক্টেড হয়, যেহেতু দীর্ঘ সময় ধরে হয়। এবং এই ক্রনিক টেলোজেন ইফ্লাভিয়াম আমাদেরকে প্রায় সময় ফিমেল অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়ার সাথে কনফিউজ করে। সামটাইমস ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু differentiate whether it is chronic telogen effluvium or female pattern hair loss. সো chronic telogen effluvium পেশেন্টরা এভাবেই আমাদের কাছে প্রেজেন্ট করে সাধারণত। টেলোজেন ইফ্লাভিয়ামের পেশেন্টদের আমরা অনেক সময় দেখি তারা নেইল চেঞ্জ নিয়ে আসে, কারণ আমরা জানি যেই ফ্যাক্টরগুলি অ্যাকচুয়ালি হেয়ারের গ্রোথকে হ্যাম্পার করে সেই ফ্যাক্টরগুলি নেইলের গ্রোথকে হ্যাম্পার করে, সেম ফ্যাক্টরস। দ্যাটস ওয়াই যখন হেয়ার এফেক্টেড হবে তখন সাথে সাথে কিন্তু নেইলও এফেক্টেড হবে। আমরা যদি নেইল চেঞ্জ একটু দেখি, আমরা এই চেঞ্জটা অনেকেই আমরা খেয়াল করে দেখব। এখানে হেয়ারের গ্রোথটা টেম্পোরারিলি অ্যারেস্ট হয় বা ডিসরাপ্ট হয়। অ্যাজ এ রেজাল্ট আমরা যদি দেখি একটা হরাইজন্টাল একটা লাইন তৈরি হয়েছে, and this is called views line. So this indicates there is some sort of deficiencies. So এই চুলের রোগীরা সাধারণত আমরা আমাদের ডার্মাটোলজিতে যে কোনো পেশেন্ট আসলে, সেটা চুলের সমস্যা হোক, স্কিনের প্রবলেম হোক, নেইলের প্রবলেম হোক, আমরা কিন্তু রুটিনলি তাদেরকে 4টা জিনিস এক্সামিন করি। স্কিন এক্সামিন করি, হেয়ার এক্সামিন করি, নেইল এক্সামিন করি এবং মিউকাস মেমব্রেন, পার্টিকুলারলি ওরাল, নেজাল, কনজাংটিভাল অ্যাজ ওয়েল অ্যাজ জেনিটাল মিউকোসা। রুটিনলি আমরা এই 4টা জিনিস কিন্তু আমরা ডার্মাটোলজিস্ট আমরা চেক করে থাকি, তার যে সমস্যা নিয়েই আসুক, এটা হলো আইডিয়াল। সো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস যেটা বললাম যে ফিমেল প্যাটার্ন বা প্যাটার্ন হেয়ার লসের সাথে কনফিউজড হয়, ডিফিউজ অ্যালোপেশিয়া, এরিয়েটা, লুজেনাজেন সিনড্রোম, এগুলি আপনাদের জন্য নতুন, একটু ডিফিকাল্ট, সো এটি নিয়ে আমি খুব বেশি কথা বলছি না। কিভাবে আমরা ডায়াগনোসিস করব? ডায়াগনোসিস করার জন্য ডেফিনেটলি হিস্ট্রি। মোস্ট অফ দ্য কেস আমরা একিউট টেলোজেন ইফ্লাভিয়াম পাই এবং তাদের হিস্ট্রিটা হবে হলো সাডেন, খুব অল্প সময়ের হিস্ট্রিতে অনেক বেশি চুল পড়ে যায়। এটা একটা ইম্পর্টেন্ট ফাইন্ডিংস এবং পরীক্ষা করলে দেখবো যে এন্টায়ার স্কাল্প ইনভলভ হয়েছে। সাধারণত অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া কিন্তু এন্টায়ার স্কাল্প ইনভলভ হয় না। এখানে আমরা যদি দেখি ফ্রন্টাল এরিয়া, ক্রাউন এরিয়া ইনভলভমেন্ট হয়, অক্সিপিটাল এবং টেম্পোরাল এরিয়াটা এসকেপ করে, কিন্তু টেলোজেন ইফ্লাভিয়ামের ক্ষেত্রে এন্টায়ার স্কাল্প ইনভলভমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো এখানে আমরা কিছু টেস্ট করি টেলোজেন ইফ্লাভিয়ামে, এর মধ্যে অন্যতম হলো হেয়ার পুল টেস্ট। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং পজিটিভ হেয়ার পুল টেস্ট ইন্ডিকেটস দ্য ডায়াগনোসিস অফ টেলোজেন ইফ্লাভিয়াম। ট্রাইকোগ্রাম করি কনফার্ম করার জন্য। ট্রাইকোগ্রাম করে সাধারণত 25%-এর বেশি যদি আমরা টেলোজেন হেয়ার পাই, সো দিস ইজ সাজেস্টিভ অফ টেলোজেন ইফ্লাভিয়াম। ট্রাইকোস্কোপিটা সাধারণত টেলোজেন ইফ্লাভিয়াম ডায়াগনোসিসের ক্ষেত্রে খুব একটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট কোনো ফাইন্ডিংস আমরা পাই না, কিন্তু ট্রাইকোস্কোপির ইম্পর্টেন্স হলো টু এক্সক্লুড দ্য আদার ডিজিজ। যদি এটা অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া হয়, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা ট্রাইকোস্কোপিটা আমরা করি। এছাড়া রেয়ারলি বায়োপসি করার প্রয়োজন হয়, লাইট মাইক্রোস্কোপি অনেক সময় আমরা করতে পারি। সো আমরা যদি ল্যাবরেটরি ওয়ার্কআপের দিকে একটু দেখি, ল্যাবরেটরি ওয়ার্কআপে বেসিক্যালি আমরা যেটা বললাম, রুটিনলি লেফট সাইডের সিবিসি, ইউরিন, ভিটামিন ডি, থাইরয়েড ফাংশন, এই টেস্টগুলি রুটিনলি করি। আর রাইট সাইডে যে টেস্টগুলি লেখা আছে এগুলি আসলে অ্যাকর্ডিং টু কন্ডিশন অফ দ্য পেশেন্ট আমরা হিস্ট্রি নিয়ে এক্সামিনেশন করি। যদি আমরা মনে করি যে তার ক্যালসিয়াম, ভিটামিন ডি, হ্যাঁ, ইত্যাদি প্রোটিন, জিঙ্ক এগুলি করার প্রয়োজন হয়, তখন আমরা এই টেস্টগুলি করে থাকি।
এনটি ডিএসডিএনএ এটা একটা ইম্পর্টেন্ট টেস্ট, এটা কখনো কখনো করি, আপনারা জানেন, বিশেষ করে কানেক্টিভ টিস্যু ডিসঅর্ডার এসএলইতে অনেক সময় হেয়ার লস হয়, সেই ক্ষেত্রে আমরা অনেক সময় এই টেস্টটা করে থাকি, কারণ এই অ্যান্ড্রোজেন এসএলই পেশেন্টরা অনেক সময় আমাদের কাছে টেলোজেন ইফ্লাভিয়াম নিয়ে আসে। সো থার্ড ওয়ান অ্যালোপেশিয়া এরিয়াটা। অ্যালোপেশিয়া এরিয়াটা এটা খুব আরেকটা কমন ডিজিজ। এই ডিজিজটাকে যদি আমরা একটু, আপনারা দেখছেন অনেকে হয়তো এটা সম্পর্কে জানেন, আমরা অ্যালোপেশিয়া মানে বুঝি হেয়ার লস, এবং এই অ্যালোপেশিয়া এরিয়াটা হলো একটা পার্টিকুলার এরিয়া স্কাল্পের, যদি খেয়াল করে দেখেন পার্টিকুলার একটা এরিয়ার হেয়ারটা লস হয়, এবং এই ধরনের পেশেন্টটা সাধারণত আমাদের কাছে এসে যেটা বলে যে সাডেনলি গত রাতেও ভালো ছিল, সকালে উঠে দেখে যে মাথার এই জায়গায় চুল নেই। ইউজুয়ালি এই অ্যালোপেশিয়া এরিয়াটা খুব কমনলি হয় বাচ্চাদের, চিলড্রেনদের খুব কমনলি হয়, তবে অ্যাডাল্টদেরও এটা হতে পারে। বাচ্চাদের যদি হয় কিছু সমস্যা আছে, বাচ্চাদের ক্ষেত্রে সাধারণত এটা একটা ক্রনিক হয়, দীর্ঘ সময় থাকে, এবং অনেক সময় ট্রিটমেন্ট করা আমাদের জন্য একটু দুরূহ হয়। আর অ্যাডাল্টের ক্ষেত্রে যেটা হয়, এটা অ্যাডাল্টের ক্ষেত্রে আমরা যদি প্রগনোসিসের কথা চিন্তা করি, অ্যাডাল্টের প্রগনোসিস ইজ ভেরি গুড কম্পেয়ারিং উইথ দ্য চিলড্রেন। সো এই অ্যালোপেশিয়া এরিয়াটার কিছু ট্রিগারিং ফ্যাক্টর আছে, এর মধ্যে ভাইরাল ইনফেকশন, ট্রমা, হরমোনাল চেঞ্জ, স্ট্রেস, এগুলির কারণে হতে পারে, বাট এক্সাক্ট কজটা আসলে জানা যায় না। এপিডেমিওলজি যদি বলি, চাইল্ডহুডের কথা আমরা অলরেডি বলেছি, 50% চাইল্ডহুডে শুরু হয়, এবং বিফোর দ্য এজ অফ 40-80%, লাইফ টাইম রিস্ক 1-2% প্রত্যেকেরই হওয়ার 1-2% চান্স, এবং ফ্যামিলি হিস্ট্রি অনেক সময় থাকতে পারে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হলো অ্যালোপেশিয়া এরিয়াটা বেসিক্যালি একটা অটোইমিউন ডিজিজ, সো এই ধরনের পেশেন্টদের অন্য অটোইমিউন ডিজিজ কিন্তু থাকতে পারে। সেই ক্ষেত্রে আমাদের অন্য অটোইমিউন ডিজিজগুলি আছে কিনা এটা আমাদের হিস্ট্রিতে একটু খেয়াল করতে হবে। প্যাথোফিজিওলজি যদি আমরা একটু চিন্তা করে দেখি, এখানে বেসিক্যালি CD4 টি সেলটা হলো ইম্পর্টেন্ট কালপ্রিট, যদিও এক্সাক্ট মেকানিজম আমরা জানি না। এখানে বেসিক্যালি এই CD4 টি সেলটাই যে প্রো ইনফ্লামেটরি যে সাইটোকাইনস এন্ড কেমোকাইনস গুলো রিলিজ করে, সেগুলি হেয়ার ফলিকলকে ডেস্ট্রয় করে ফেলে, এবং খুব র্যাপিডলি ডেস্ট্রয় করে। এটা হলো বেসিক প্যাথোফিজিওলজি, যার কারণে সাডেনলি দেখা যায় যে পার্টিকুলার কিছু জায়গায় চুল পড়ে যায়। সো ক্লিনিক্যাল ফিচার আমরা যদি খেয়াল করি, সাধারণত দিস ইজ ক্লাসিক্যাল অ্যালোপেশিয়া এরিয়াটা। সাধারণত রোগীরা আমাদের কাছে একটা বা দুইটা লেশন নিয়ে আসে, সিঙ্গেল অর মাল্টিপল, একাধিকও হতে পারে, এবং হেয়ার লসটা হয় সাডেন, যেটা আমি বললাম যে ওভারনাইট ভালো ছিল, রোগী বললো যে কালকে আমি ভালো ছিলাম বা 2 দিন আগে ভালো ছিলাম, হঠাৎ করে দেখি যে মাথায় চুল নেই। সো এবং পার্টিকুলার একটা এরিয়াতে নাই, এবং আমরা যদি খেয়াল করে দেখি এই যে জায়গাটা হেয়ার লস হলো, সেখানে স্কিনটা কিন্তু অনেক স্মুথ, একদম স্মুথ সারফেস, এবং এখানে সাধারণত কমপ্লিটলি হেয়ার নাও থাকতে পারে, আবার কখনো কখনো কিছু কিছু আমরা হেয়ার আমরা দেখি, এগুলিকে আমরা ব্রোকেন হেয়ার বলি, এটা আমরা পরে ট্রাইকোস্কোপিতে হয়তো দেখতে পাবো। সো ইন্টারেস্টিংলি হলো, যখন আমরা চিকিৎসা করি অথবা স্পন্টিনিয়াসলি যখন হেয়ারটা রিগ্রো করে, এটা ট্রিটমেন্ট করার কারণে হোক না করার কারণে, কোনো সময় চিকিৎসা না করলে কিন্তু হেয়ার রিগ্রো করে, সেই রিগ্রোয়িং হেয়ারটা হলো গ্রে হেয়ার। ইনিশিয়ালি এটা একটু গ্রে থাকে বা হোয়াইট থাকে, যখন গ্রে বা হোয়াইট হেয়ার গ্রো করতে থাকে তখন আমরা বুঝতে পারি, যদি ট্রিটমেন্ট দিয়ে বুঝতে পারি যে হ্যাঁ ট্রিটমেন্ট ইজ রেসপন্ডিং। এবং কখনো কখনো দেখা যায় যে চুলের ক্যারেক্টারটাও চেঞ্জ হতে পারে, আগে স্ট্রেট ছিল এখন কার্লি হয়ে যায় রেয়ারলি। সো এই রিকভারির জন্য আমি চিকিৎসা করি বা না করি, রিকভারির জন্য কিন্তু কখনো কখনো ইয়ার্স লেগে যেতে পারে। সো কখনো কখনো এটা হয়, একটা প্যাচ ভালো হয়, আরেক জায়গাতে আরেকটা প্যাচ দেখা যায় নতুন করে হচ্ছে। সো দিস ইজ দ্য ক্লাসিক্যাল। এখন আসি আমরা আদার টাইপস। দিস ইজ অ্যালোপেশিয়া টোটালিস, যখন একটা পার্টিকুলার এরিয়ার চুল কমপ্লিটলি পড়ে যাবে, যেমন স্কাল্পের টোটাল চুল যখন চলে যাবে, এটাকে আমরা বলতেছি অ্যালোপেশিয়া টোটালিস। সাধারণত 5% কেসে আমরা এটা দেখি, সামটাইমস ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ট্রিট। অ্যান্ড ইউনিভার্সালিস হলো হোল বডি চুল থাকবে না কোনো জায়গায়, আমরা জানি আমাদের বডিতে কোন কোন জায়গায় চুল আছে, সো টোটাল হেয়ার কমপ্লিটলি লস্ট হয়ে যাবে, এটা লেস দেন 1% কেসে আমরা পাই, বাট দিস ইজ রিয়েলি ভেরি ডিফিকাল্ট কেস টু ট্রিট অন। সো অ্যানোপেশিয়া ইউনিভার্সালিস। ওফিয়াসিস, এটা হলো অ্যালোপেশিয়া এরিয়াটার আরেকটা প্যাটার্ন। আমরা যদি খেয়াল করে দেখি, তার সব জায়গায় চুল আছে, কিন্তু এই যে অক্সিপিটাল এরিয়ার নিচের দিকে এই জায়গাটাতে চুল নাই। This is called ophiasis and it is a bad prognostic sign. এরকম অফিয়াসিস নিয়ে যদি কোনো অ্যালোপেশিয়া এরিয়াটার পেশেন্ট আসে, তাহলে বুঝতে হবে যে এটা প্রগনোসিস খুব একটা ভালো না, কিন্তু আমাদের ট্রিটমেন্ট করতে হবে। সো ইট ইজ ইন্ডিকেটর
ব্যাড প্রগনোস্টিক সাইন। অ্যানাদার ব্যাড প্রগনোস্টিক সাইন ইজ সিসাইপো। সিসাইপোটা হলো গিয়া তার অক্সিপিটাল এরিয়া চুল আছে কিন্তু ক্রাউনে নাই। হ্যাঁ, আমরা যদি খুব ভালো করে দেখি জাস্ট ইনভার্স অফ ওফিয়াসিস। সো এই ধরনের পেশেন্টও কিন্তু আমাদের জন্য খুব দুরূহ, ভেরি ডিফিকাল্ট টু ট্রিট, পুয়ার প্রগনোস্টিক সাইন। সো ডিফিউজ অ্যালোপেশিয়া এটা পুরো মাথায় থাকবে, এটা অনেক সময় টেলোজেন ইফ্লাভিয়ামের সাথে অনেক সময় কনফিউজড হয়। সো অ্যালোপেশিয়া এরিয়াটাতে টেলোজেনে যেমন নেইল চেঞ্জ হচ্ছে, অ্যালোপেশিয়াতেও নেইল চেঞ্জ হয় এবং এই নেইল চেঞ্জের মধ্যে 20% কেসে নেইল পিটিং, উপরের যে ছোট ছোট আমরা পিটিং দেখতে পাচ্ছি, আর নিচে ট্র্যাকিওনাইকিয়া। ট্র্যাকিওনাইকিয়া মানে হলো 20 নেইল ডিস্ট্রফি। রোগীদের অনেক সময় দেখা যায় যে পুরা 20টা হাত এবং পায়ের আঙ্গুলের নখই ইনভলভ থাকে, সেটাকে ট্র্যাকিওনাইকিয়া বলি। অ্যালোপেশিয়া এরিয়াটার পেশেন্টদের অনেক সময় এই ট্র্যাকিওনাইকিয়া থাকতে পারে 8% কেসে। সো this is very important to correlate and to examine. A patient present attended with hair loss must examine the nail and other parts as well. So ডায়াগনোসিস সাধারণত আমরা কিভাবে করি? ডায়াগনোসিস করার জন্য এটা ক্লিনিক্যালি আমরা অধিকাংশ ক্ষেত্রে দেখলেই বুঝতে পারি। কখনো কখনো কনফিউজড হয় অ্যালোপেশিয়া এরিয়াটা কিছু ডিজিজের সাথে। সেই ক্ষেত্রে আমরা কিছু টেস্ট করি, হেয়ার পুল টেস্ট করি, ট্রাইকোস্কোপিক এক্সামিনেশন করি এবং বায়োপসি রেয়ারলি আমাদের প্রয়োজন হয়, খুব বেশি দরকার হয় না। দিস ইজ হেয়ার পুল টেস্ট। আমরা যদি একটু খেয়াল করে দেখি হেয়ার পুল টেস্টটা কি, আমরা পার্টিকুলার কিছু এরিয়ার আমরা যদি 50 থেকে 60টা চুল নেই, নিয়ে হাতের 2 আঙ্গুলে আমরা যেভাবে দেখাচ্ছি এটাকে পুল করতে হবে। পুল করার পরে যদি দেখি যে মোর দেন 10% হেয়ার চলে আসছে, সেটাকে আমরা বলি পজিটিভ হেয়ার পুল টেস্ট, এন্ড দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এন্ড পজিটিভ হেয়ার পুল টেস্ট সাধারণত অ্যালোপেশিয়া এরিয়াটাতে হয় এবং টেলোজেন ইফ্লাভিয়ামেও এটা আমরা পাই। ট্রাইকোস্কোপি করে যেটা আমরা বললাম, ট্রাইকোস্কোপি করলে সাধারণত আমরা এই ফাইন্ডিংসগুলি পাই অ্যালোপেশিয়া এরিয়াটায়। আমি একটু সংক্ষেপে বলবো, ইউলো রেড যে অ্যারোটা ইন্ডিকেট করছে এখানে একটু ইউলো ডট আছে, একটু হলুদের মতো। এই ইউলো ডটটা রিপ্রেজেন্ট করে এই ফলিকলটা এমটি, এখানে কোনো হেয়ার নাই। এবং সাধারণত মোর সিভিয়ার ডিজিজ এ পেশেন্ট হ্যাজ দ্য মোর ইউলো ডটস আর সিন, অর্থাৎ এই ইউলো ডটসগুলি কিন্তু সিভিয়ার ডিজিজের সিভিয়ার কন্ডিশনে আমরা পেয়ে থাকি। তারপর যদি আসি আমরা হোয়াইট হেয়ার, এটা ভেলাস হেয়ার। আমরা যদি দেখি যে একটা চিকন চুল, আমরা আগে বলেছিলাম ভেলাস হেয়ার মানে হলে তার ডায়ামিটারটা অনেক কমে যাবে। এই যে ভেলাস হেয়ার, এটা শর্ট অ্যান্ড থিন রিগ্রোয়িং হেয়ার অ্যান্ড আর অলসো কমন ইন পেশেন্টস উইথ অ্যালোপেশিয়া এরিয়াটা। ভেলাস হেয়ার যেমন আমরা অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া পেয়েছি, অ্যালোপেশিয়া এরিয়াটাতেও কিন্তু আমরা ভেলাস হেয়ার পাই। এখন আসি আমরা হলো ব্ল্যাক অ্যারো। এই যে কালো কালো দেখা যাচ্ছে, দিস ইজ ব্ল্যাক ডট। এই ব্ল্যাক ডটগুলি বেসিক্যালি ইন্ডিকেট করে অ্যাক্টিভ ডিজিজ। এই যদি ব্ল্যাক ডট আমরা পাই, দিস ইজ কল ব্রোকেন হেয়ার। এটা যদি আমরা পাই এই ধরনের পেশেন্টের, তখন আমরা বুঝতে পারবো যে তার ডিজিজ অ্যাক্টিভ অবস্থায় আছে, তার মানে তার চিকিৎসা লাগবে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড ব্লু হেয়ার, দিস ইজ এটা ইন্ডিকেট করছে ট্যাপার্ড হেয়ার। এই যে যদি আমরা এটা ধরি ট্যাপার্ড হেয়ার, এটা কিন্তু চুলের রুট, এখান থেকে উঠলো, এটা চুলের এই জায়গাটা শর্ট ফর্মিলি, দিস ইজ কোয়াইট থিন অ্যাজ আর অ্যাবাউট টু এন্টার দ্য স্কাল, অর্থাৎ এই জায়গাটা যদি দেখি এটা থিন, এই জায়গাটা আবার মোটা হয়, দিস ইজ কল্ড ট্যাপার্ড হেয়ার। এবং এই ট্যাপার্ড হেয়ারও কিন্তু অ্যাক্টিভ ডিজিজকে ইন্ডিকেট করে। সো এই ব্ল্যাক ডট এবং ট্যাপার্ড হেয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট রিগার্ডিং দ্য অ্যাক্টিভিটি অফ দ্য ডিজিজ। অ্যান্ড এক্সক্লামেশন পয়েন্ট হেয়ার আমরা যদি দেখি গ্রিনটাকে, দিস ইজ এক্সক্লামেশন পয়েন্ট হেয়ার। এটা যদি দেখি, দেখেন চুলের গোড়াটা একটু চিকন হয়ে উপরের দিকে একটু মোটা হয়ে গেছে, দিস ইজ এক্সক্লামেশন পয়েন্ট হেয়ার। ইট ইজ অলসো অ্যান ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ অ্যালোপেশিয়া এরিয়াটা। সো এই ট্রাইকোস্কোপি ফাইন্ডিংস কিন্তু অ্যালোপেশিয়া এরিয়াটার জন্য খুব ইম্পর্টেন্ট। সো বায়োপসি আমরা বলছি যে খুব রেয়ারলি আমাদের বায়োপসির আসলে দরকার হয়। যদি বায়োপসি আমাদের করতে হয়, বায়োপসি করলে সাধারণত আমরা এই ফাইন্ডিংসগুলি পাই। পেরি বালবার লিম্ফোসাইটিক ইনফিল্ট্রেট আমরা পাই, হাই পার্সেন্টেজ অফ টেলোজেন হেয়ারস অর মিনিয়েচারাইজড হেয়ার পাওয়া যায়। সো আমার মনে হয় মোটামুটি আমরা 3টা ডিজিজ সম্পর্কে আসলে আমরা আলোচনা করলাম। আসলে এটা খুব ডিফিকাল্ট, কারণ হেয়ারের যে ডিজিজগুলি এগুলি আসলে অধিকাংশ আমাদের কাছে খুব বেশি জানা আমি বলবো না। ট্রাইকোলজি একটা নতুন গ্রোয়িং সাবজেক্ট, সুপার স্পেশালিটি অফ ডার্মাটোলজি। সো এখানে এই যে কমন ডিজিজগুলি, এই কমন ডিজিজগুলির যে ইনফরমেশনগুলি আমি মোটামুটি একটা গ্রস লেভেলের ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। এখন আমরা বোধহয় আমাদের লেকচারের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি।
সো আমি এখন আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনাদের কোশ্চেনের জন্য। আপনারা যদি কোশ্চেন করেন, আমি কোশ্চেন আনসার সেশন আমরা চলে যেতে পারি। সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করব আপনাদের কোশ্চেনগুলির আনসার দেওয়ার। আমি একটু দেখার চেষ্টা করি কোশ্চেনগুলি। শেয়ারিংটা বন্ধ করে দিচ্ছি। আমি জাস্ট একটু দেখছি আপনাদের প্রশ্নগুলি। আচ্ছা, একজন জায়েদ আশিকিন প্রশ্ন করেছেন জেনেটিক অ্যালোপেশিয়া ট্রিটমেন্ট। অ্যাকচুয়ালি আমি আমার এই ট্রাইকোলজির 3টা লেকচার আপনাদের সাথে আমরা শেয়ার করব। 3টা লেকচারের মধ্যে আজকে যে পার্টটা গেল সেটা হলো বেসিক্যালি ডায়াগনোসিস, হিস্ট্রি, এক্সামিনেশন এন্ড রিলেভেন্ট ইনভেস্টিগেশন। 3টা ডিজিজ আমরা বলে দিলাম। আমরা আমাদের যে নেক্সট ক্লাসটা হবে আগামী বুধবার, সেই ক্লাসে আমরা বেসিক্যালি আমরা আলাপ করব আমাদের ম্যানেজমেন্ট নিয়ে। সো আশা করি ওই দিন আমরা এই ম্যানেজমেন্ট নিয়ে ডিটেলস আলোচনা করতে পারবো। মেইল প্যাটার্ন বালনেস ট্রিটমেন্ট, হ্যাঁ ট্রিটমেন্ট নিয়ে ভাই আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো একটা মানে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করার জন্য, কিভাবে আমরা অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়ার পেশেন্টগুলিকে আমরা ম্যানেজ করে থাকি। তার আগে আমাদের জানার দরকার ছিল অ্যাকচুয়ালি আমাদের এই ডিজিজগুলি সম্পর্কে একটা কমন একটা আইডিয়া নেওয়া, ধারণা নেওয়া। এই 3টা ডিজিজ ইনফ্যাক্ট আমরা আমাদের যে প্র্যাকটিসিং লাইফে আমরা যত চুলের সমস্যা নিয়ে যত রোগী পাই, তার মধ্যে 90% পেশেন্টে আমরা বলবো এই 3টা ডিজিজে কভার হয়ে যায়। সো এই ডিজিজগুলি সম্পর্কে একটু আমরা জানার চেষ্টা করলাম, যাতে আমরা অ্যাটলিস্ট ডায়াগনোসিস আমরা করতে পারি। আপনারা জানেন যে আসলে ডায়াগনোসিস ইজ ভেরি ইম্পর্টেন্ট মেডিকেল সায়েন্সে। অনেক সময় আপনার কাছে মনে হবে যে এটা টেলোজেনিক ফ্লাভিয়াম, কিন্তু আসলে এটা টেলোজেনিক ফ্লাভিয়াম না, এটা হয়তো ফিমেল প্যাটার্ন হেয়ার লস। সেই ক্ষেত্রে আপনার ডায়াগনোসিস যদি ভুল হয়ে যায়, আপনার ট্রিটমেন্টে কিন্তু ভালো রেসপন্স করবে না। অনেক সময় আপনার কাছে মনে হবে যে অ্যালোপেশিয়া এরিয়াটা এটা দেখতে মনে হচ্ছে, কিন্তু দেখা গেল যেটা আসলে অ্যালোপেশিয়া এরিয়াটা না, দিস ইজ সিউডি পিলাডি অফ ব্রুক। কারণ আমরা জানি অনেকটা অ্যালোপেশিয়া এরিয়াটার একটা খুব ক্লোজ ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস সিউডো পিলাডি। তো সেই ক্ষেত্রে আমাদের ডায়াগনোসিসটা খুব গুরুত্বপূর্ণ। আমরা যদি ডায়াগনোসিসটা ভালো করে করতে পারি তাহলে আমাদের জন্য চিকিৎসাটা আমি মনে করি ইজি হবে। আগামী ক্লাসে আপনাদের সাথে আমি বিস্তারিত এই 3টা ডিজিজের ট্রিটমেন্ট নিয়ে আলোচনা করব। আশা করি তখন হয়তো আপনাদের এই ইনফরমেশনগুলি আরো বেশি দিতে পারবো। সো যদি অনেকে ডাক্তার শাহ আসানুল ইমরান, ইমরান থ্যাংক ইউ তোমাকে। নাদিয়া সুলতানা, ডলি, সবাইকে ধন্যবাদ যারা আমার এই ক্লাসে অংশগ্রহণ করেছে। আশা করি কিছুটা হলে হয়তো বুঝতে পেরেছে আসলে ট্রাইকোলজি এবং এই যে হেয়ার লস প্রবলেম এগুলি আমাদের দেশে যেহেতু বলবো এই সাবজেক্টটাই নতুন এবং
এই ডিজিজগুলি সম্পর্কে আমরা আসলে খুব বেশি ভালো জানি না। বিশেষ করে আন্ডারগ্রেড লেভেলে তো আসলে ডার্মাটোলজি খুব ভালোভাবে পড়ানোই হয় না। সেক্ষেত্রে ট্রাইকোলজি বা চুলের সমস্যার বিষয়টা তো অনেক পরেই আসে। তো তারপরে চেষ্টা করেছি যতটুকু সম্ভব এই কমন ৩ টা ডিজিজ যাতে খুব ইজিলি আমরা ডায়াগনোসিস করতে পারি। আশা করি আমাদের এই প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা অন্তত প্রাইমারি ডায়াগনোসিসটা করতে পারবো। কমপ্লিট ডায়াগনোসিসের জন্য হয়তো আমাদের এই হেল্পগুলি লাগবে। বিশেষ করে ট্রাইকোস্কোপি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এজ এ ট্রাইকোলজিস্ট আমরা একজন কার্ডিওলজিস্ট যেমন তার স্টেথো রোগীর বুকে না ধরলে তার এক্সামিনেশন কমপ্লিট হয় না, রোগী দেখা কমপ্লিট হয় না। সো ট্রাইকোলজিস্টের জন্য কিন্তু অ্যাকচুয়ালি এটা খুব গুরুত্বপূর্ণ। এই যে আমাদের ট্রাইকোস্কোপ ব্যবহার করাটা, কারণ আমরা ট্রাইকোস্কোপটা মাথা চুলের মধ্যে দিলে আমরা বুঝতে পারি যে আসলে তার প্রবলেমটা কি, এটা ক্যালোপেশিয়া এরিয়াটা অথবা সিউডোপিলাডি, এটা কি টেলোজেনিক ফ্লাভিয়াম অর ফিমেল প্যাটার্ন হ্যালো। সো রিগার্ডিং দিস এটা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া অন্য যে টেস্টগুলির কথা বললাম সেই টেস্টগুলিও আমরা সাধারণত নিয়মিতই করি। সো আশা করছি আগামী ক্লাসটা আরো বেশি ফ্রুটফুল হবে, যেহেতু আমরা এটার সমাধান নিয়ে আলোচনা করব এবং খুব ইন্টারেস্টিং ট্রিটমেন্ট এবং অনেক আধুনিক ট্রিটমেন্ট এখন আমাদের দেশে আছে। এই বিষয়গুলি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। যদি আর কারো কোনো প্রশ্ন না থাকে, যেহেতু নতুন এই জন্য হয়তো অনেকে হয়তো বুঝতে পারছেন না বা একটু ডিফিকাল্ট অনেকের জন্য ইনফরমেশনগুলি। তো আগামী ক্লাসে আমরা আশা করছি আরো অনেক বেশি ইন্টারেক্টিভ হবে এবং ট্রিটমেন্ট পার্টটা সবসময় খুব ইন্টারেস্টিং। এবং যে আধুনিক চিকিৎসাগুলি আমি পার্সোনালি যেখানে কাজ করি সেই জায়গায় যেই সার্ভিসগুলি আমরা এনশিওর করছি, বিশেষ করে ট্রাইকোলজি রিলেটেড যে কমন ডিসঅর্ডার, সেগুলি নিয়ে আমরা চেষ্টা করব মোটামুটি আলোচনা করার জন্য এবং আশা করি সবাই উপকৃত হবে। সো আর যদি কোনো প্রশ্ন না থাকে আমার মনে হয় আমরা আজকে শেষ করতে পারি। আপনাদের সবাইকে আবারও অনেক ধন্যবাদ ধৈর্য ধরে আমার ক্লাসে অ্যাটেন্ড করার জন্য। সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল, শুভকামনা রইল। এই করোনার পরিস্থিতিতে তো আসলে আমরা সবাই, বিশেষ করে আমরা যারা ফ্রন্ট লাইনে কাজ করছি, আমরা সবাই খুব ঝুঁকি নিয়েই কাজ করছি। যারা অলরেডি মৃত্যুবরণ করেছেন, আমাদের চিকিৎসক, আমাদের সহকর্মী এবং যারা এই প্রফেশনে কাজ করতে গিয়ে মৃত্যুবরণ করেছেন, তাদের সবার জন্য রইল দোয়া। এবং যারা কাজ করছেন সবার শুভকামনা জানাচ্ছি সবার জন্য। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।